Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The introductory of statistics, the basic information of statistics এর এইটা মূলত লেকচার নাম্বার 3 এবং এইখানে যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে প্রাইমারি ডাটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড গ্রাফের আমরা যেগুলা লাল কালি দিয়ে হাইলাইট করা এই জিনিসগুলো গত লেকচারে কমপ্লিট করা হয়েছে আরেকটা লেকচারে ওটা ছিল লেকচার নাম্বার 2। আমরা এই 7 নাম্বার 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই জিনিসটা যে মূলত গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা এখানে দেখব যে এই এবং একটা সবাইকে রিকোয়েস্ট করবো যে এই লেকচার গুলো যাতে সিরিয়ালি একটু মেনটেন করা হয়, স্পেশালি এই প্রাইমারি এটা ফ্রিকোয়েন্সি যখন আমরা 2টা দেখবো অবশ্যই 1 নাম্বারটা দেখার পরে তারপরে 2টা দেখবো, আমাদের জন্য খুব এটা ইজি হবে। আমরা মোটামুটি 7 নাম্বারে যেখানে কনস্ট্রাকশন অফ হিস্টোগ্রাম সেখানে চলে যাচ্ছি। যে হিস্টোগ্রামটা কোথায়, এটা অলরেডি কমপ্লিট, পার্থক্যগুলো কমপ্লিট, আমরা চলে আসলাম হিস্টোগ্রাম। গ্রাফটা একটু বড় করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। এই হিস্টোগ্রাম বাংলা ইংলিশ দুইটা আয়তলেখ অঙ্কন প্রণালী। সেই ক্ষেত্রে হিস্টোগ্রাম বা আয়তলেখ অঙ্কন প্রণালীটা আমরা যেটা এখানে দেখতেছি, নিচে একটা গ্রাফ আছে। আমরা আগে একটু ল্যাঙ্গুয়েজ আলোচনা, যে আয়তলেখার মাধ্যমে গণসংখ্যা নিবেশনকে উপস্থাপন করা হয় সাধারণত অবিচ্ছিন্ন নিবেশন মানে থেকে যাতে অবিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে আয়তলেখ অঙ্কন করা হয়, তবে নিবেশনটা বিচ্ছিন্ন হলে প্রকৃত শ্রেণীসীমার মাধ্যমে তাদেরকে অবিচ্ছিন্ন নিবেশনে রূপান্তরিত করা হয়। মূলত আমরা এই যে হিস্টোগ্রাম যেটা আঁকবো সেটা হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে, কারণ বিচ্ছিন্ন হলে যে আঁকতে পারবো না সেটা না, ওইটার অবিচ্ছিন্ন বানানোর পরে তো আমরা তৈরি করব। তো স্টাইলটা একটু দেখি যে ছক কাগজের এক ছকে শ্রেণী নিম্ন সীমা এবং উভয় অক্ষে গণসংখ্যাকে উপস্থাপন করলে যে বিন্দুগুলি পাওয়া যায় তাদের সংশ্লিষ্ট শ্রেণী নিম্ন সীমার সাথে যুক্ত করে আয়তক্ষেত্রের একটি বাহু পাওয়া যায় এবং সংশ্লিষ্ট শ্রেণী ব্যবধানকে অপর বাহু বিবেচনা করে প্রত্যেকটি শ্রেণীর জন্য এক একটি আয়তলেখ অঙ্কন করা হয় যা পরস্পর সম্পর্কযুক্ত থাকে। এই জিনিসটা মূল বিষয়টা হচ্ছে এক্স অক্ষে আমরা শ্রেণী নিম্ন সীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যাকে উপস্থাপন করলে আমরা যদি একটু শর্ট করে এটাকে একটু দেখি যে এখানে যে জিনিসটা করা হয়েছে ছোট হয়ে গেলে এক্স অক্ষে এই যে দিস ওয়ান ইজ দ্য এক্স এক্সিস, এক্স এক্সিস এর শ্রেণী নিম্ন সীমা এখানে শ্রেণীটা 10 থেকে 20, 20 থেকে 30 শুরু। তারপরে এই যে এখানেও 10, 20, 30, 40, 50, 60, 70, 80, আমরাও কিন্তু 10, 20, 30, 40, 50, 60, 70 এবং 80 স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত আমাকে এখানে ছক কাগজে এই জিনিসটা সেট করা হতেছে। একটু জায়গা খালি রাখবো এবং এদিকে লাগবো শ্রেণী ব্যক্তি গুলো আর এদিকে লাগবো গণসংখ্যাগুলো এখানে হিসাব মতো করে আবার রাখতে হবে, যেমন এখানে 2, 4, 7, 10, হাইস্ট এখানে 10 পর্যন্ত আছে। তাহলে 10 পর্যন্ত, তারপর আমি ওইভাবে এখানে নিব গণসংখ্যার ক্ষেত্রে স্টার্টিং ফ্রম 0, 1, এখানে আমরা দুই 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 করে নিচ্ছি 2, 4, 6, 8 এবং 10। আমরা যখন এই জিনিসটাকে একটা গ্রাফে আঁকবো তখন গ্রাফ পেপারটা ওইভাবে সেট করে নিব। আমরা আপাতত সাদা কাগজে এখানে এখানে দেখানো হয়েছে অনুমান করে 2, 4, 6, 8 এবং 10 এখানে দেখানো হচ্ছে, এটা গ্রাফ কাগজে আঁকা হইলে তারপরে জিনিসটা আর একটু সুন্দর করে হইতে। যাই হোক, আমরা এখানে বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে করি। যে ছক কাগজের এক ছকে শ্রেণী নিম্ন সীমা, আহ এই এক অক্ষে যে শ্রেণী নিম্ন সীমা, শ্রেণী নিম্ন সীমা বা শ্রেণী বৃদ্ধি এখানে দেখানো হয়েছে, এখানে দেখালাম, এবং ওয়াই অক্ষে হচ্ছে গণসংখ্যা, ওয়াই অক্ষে হচ্ছে গণসংখ্যা গুলা। এইটা যে বিন্দুগুলো পাওয়া যায় একটু আর একটু বড় করে নি এইটা একটু লেখাটাকে বোঝানোর জন্য, যে ছক কাগজে শ্রেণী নিম্ন সীমা বা ওয়াই অক্ষে গণসংখ্যা উপস্থাপন করলে যে বিন্দুগুলি পাওয়া যায় তাদের সংশ্লিষ্ট শ্রেণীর নিম্ন সীমার সাথে যুক্ত করে আয়তক্ষেত্রে একটি বাহু পাওয়া যায়। সংশ্লিষ্ট শ্রেণীর সাথে যুক্ত করলে একটা আয়তক্ষেত্রের একটা বাহু পাওয়া যায় এবং সংশ্লিষ্ট শ্রেণী ব্যবধানের অপর বাহু বিবেচনা করে প্রত্যেকটি শ্রেণীর জন্য এক একটি আয়ত লেখ অঙ্কন করা হয় যাহা পরস্পর সম্পর্কযুক্ত। এখন যদি আমরা এটা গ্রাফে যাই এবং প্রথম যেটা ছিল আয়ত লেখটা সেটা ছিল 10 থেকে 20-এর জন্য 3, তাহলে 10 থেকে 20-এর জন্য এই যে হাইয়েস্ট লোয়েস্ট আমরা 10 থেকে 20-এর জন্য 10 আঁকলাম, 3-এ যে এইটা হাইয়েস্ট এই যে 10 থেকে 20, 20 পর্যন্ত এই যে এটা আয়তলেখ আঁকলাম একটা প্রথম শ্রেণীর জন্য। দ্বিতীয় শ্রেণীর জন্য 20 থেকে 30, 20 থেকে 30-এর জন্য হয়েছে 5, আমরা 5 পর্যন্ত এখানে গেলাম, এই যে 5-এর পর্যন্ত যাওয়ার পরে এইটা একটা আয়তলেখ আঁকলাম। অনুরূপ ভাবে 30, 40, 40, 50 যা আছে সবগুলো আমরা এখানে একটা ছক কাগজে অনেকগুলো আয়তলেখ দিয়ে এই জিনিসটা আঁকা হইলো এবং প্রত্যেকটা আয়তলেখ এই যে বলছি যে পরস্পর সম্পর্কযুক্ত থাকে, এভাবে অঙ্কিত চিত্রটিকে আয়তলেখ বলে। প্রত্যেকটি আয়তক্ষেত্রের বিস্তার সংশ্লিষ্ট শ্রেণী ব্যবধানের সমান
এবং উচ্চতা হচ্ছে গণসংখ্যা সমানুপাতিক হয়। কোন শ্রেণীর গণসংখ্যা শূন্য হইলে তার জন্য কোনো আয়তলেখ পাওয়া যাবে না, এটা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে ওই শ্রেণীর জন্য নির্বাচিত স্থানটুকু ফাঁকা থাকবে। আমরা একটু পয়েন্টটা মাথায় রাখবো যে এখানে যেমন আমরা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এটা করলাম। এখানে যদি এই 50 থেকে 60-এর ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সিটা 0 থাকতো, আমি কিন্তু 50 থেকে 60-এর যেটা খালি রাখার পরে তারপরে এখানে 60 থেকে 70, 70 থেকে 80 এই জিনিসটা আমরা এইভাবে গ্রাফ কাগজে উপস্থাপন করলাম। তাহলে নিম্নে তথ্যকে একটি আয়তলেখার মাধ্যমে উপস্থাপন করে দেখানো হইল। এই হচ্ছে আয়তলেখ অঙ্কন, আয়তলেখ অঙ্কন। আমরা পরবর্তীতে যাচ্ছি, স্লাইডে যাচ্ছে দণ্ডচিত্র। দণ্ডচিত্রটা আয়তলেখে, এই দণ্ডচিত্রের মাধ্যমে সাধারণত অর্থনৈতিক তথ্যসমূহ উপস্থাপন করে ছক্কাগজের এককের সময়, এবং আমরা একটু গ্রাফটা দেখি, একটু ছবিটা দেখি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন এইখানে যে জিনিসটা আছে, যে চালের উৎপাদন আছে হাজারে, এখানে বিভাগটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট। তা আমরা সেই ক্ষেত্রে আমরা একটা গ্যাপ দিয়ে দিয়ে আঁকবো। যেমন এইখানে গ্রাফটা করা হয়েছে, একটু শর্ট করি। এখানে যে জিনিসটা করা হয়েছে, যেমন এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট, প্রত্যেকটা এখানেও একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্রের ভিতরে একটু একটু করে গ্যাপ আছে, গ্যাপ আছে। ঢাকা এখানে ফ্রিকোয়েন্সি গুলো আমরা নিচ্ছি 10, 20, 30, কারণ এখানে হাইয়েস্ট আছে 22 পর্যন্ত। আমরা 10, 20, 30 পর্যন্ত অনুমান করে নিয়ে নিচ্ছি। গ্রাফ পেপার হলে আমরা আরো সুন্দর করে নিতাম। তো ঢাকার জন্য যেটা আসছে 12, 10-এর একটু উপর অনুমান করে এখানে আমরা 12 নিয়ে নিছি। তারপরে হচ্ছে চট্টগ্রাম হচ্ছে 14, 12 থেকে আর একটু উপরে হবে, অনুমান করে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে। তো সেই জিনিসগুলো একটু আমরা একটু দেখি। এখানে যে জিনিসটা করা হয়েছে, যে ছক কাগজের এক ছকের স্থান, এখানে যেমন স্থান দিয়ে বিবেচনা করা হয়েছে ইত্যাদি। ওয়াইক উৎপাদন বা আমদানি রপ্তানি উপস্থাপন করা হয়। এক ছকে প্রতিটি স্থান বা সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখা হয়, এবং প্রতিটি স্থান বা সময়ের মধ্যে সমান দূরত্ব ফাঁকা রাখা হয়। যে জিনিসটা আমরা করি, প্রতিটি স্থান বা সময়ের জন্য এক একটি স্তম্ভ অঙ্কন করা হয়। এভাবে অঙ্কিত চিত্রটিকে দণ্ডচিত্র বলে। দণ্ডচিত্রের দণ্ডগুলির দৈর্ঘ্য চলকের মানের সমানুপাতিক হয়। বিস্তারের কোনো গুরুত্ব নাই। মাথায় রাখবে যে বিস্তারের এই যে গ্যাপ কতটুকু রাখতেছে, এটা কোনো গুরুত্ব নাই, একটু ডিফারেন্ট দেখাইতে হবে, এই কারণে একটু গ্যাপ রাখা হয়, এবং ইহার বিস্তার ইচ্ছামূলক ভাবে নেওয়া হয়। দণ্ডচিত্র উলম্ব বা অনুভূমিক হতে পারে। যেমন আমি এটা লম্বা লম্বা, এটা কিন্তু এইভাবেও হইতে পারে। এটা পাশাপাশি দিয়াও করা যায়। আমি যেমন এখানে কলাম দিয়ে এখানে দেখানো হয়েছে, এটা দিয়েও করানো যায়। তো এইটা হচ্ছে আমার দণ্ডচিত্রের এক্সপ্লেনেশন। আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখা। তো সেই ক্ষেত্রে এইখানে প্রথমত ওই যে এই জিনিসগুলো আমরা আগে মধ্যবিন্দু নির্ণয় করব, ক্লাস ইন্টারভ্যালের মধ্যবিন্দু নির্ণয় করব। আমরা এই ছবিটা একটু দেখি এবং কিভাবে আঁকা হয়েছে সেটা একটু দেখি। যেমন আমাদের এখানে এই 40, 50, 50, 60 এটা আছে, এটা মধ্যবিন্দু নির্ণয় করেছে, এটা ফ্রিকোয়েন্সি। আমরা এখানে গুরুত্ব দিব মধ্যবিন্দু, কিন্তু 45, যেমন আমরা এখানে এই যে 45, 55, 65, 75, 85, 95 এই জিনিসটা এনে করা হয়েছে। একটু বড় করে আর একটু সুন্দর করে দেখাই। আগে আমরা ছবিটা দেখি, যে এই যে 40, 50 আমরা কিন্তু মধ্যবিন্দু নিলাম, এবং গ্রাফটা কিন্তু করা হলো মধ্যবিন্দু দিয়ে। আমরা দেখি একটু, এই যে যেমন এই যে 45, 55, 65, 75, 85, 95 মধ্যবিন্দু দিয়ে গ্রাফটা করা হয়েছে। এবং এইখানে ফ্রিকোয়েন্সি গুলো আছে 4, 10, 15, 24, 9, 5। তাহলে আমরা 10, 20, 30 পর্যন্ত নিলাম। 45 এর জন্য আছে হচ্ছে 4, তাহলে আমরা 10-এর মাঝখানের একটু নিচে নিলাম 4। 55 এর জন্য আছে হচ্ছে 10, তো 55 এর জন্য 10 বরাবর নিলাম। অনুরূপ ভাবে সমস্ত গুলা করার পরে প্রত্যেকটাকে যোগ করে দিলাম, এবং লাস্টে এই যে ফিনিশিংটাকে আমরা ফোটা দিয়ে যোগ করব। এই ফিনিশিংটাকে আমরা ফোটা দিয়ে যোগ করবো। এটাকে গণসংখ্যা বহুভুজ বলা হয়। কেন বলা হচ্ছে আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি উপরে। এবার আমরা চলে যাচ্ছি যে এখানে গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখা দুইটাই। প্রথমত গণসংখ্যা নিবেশনের শ্রেণীবৃত্তগুলির মধ্যবিন্দু নির্ধারণ করা হয়, এবং অতঃপর ছক কাগজে এক ছকে আমরা মধ্যবিন্দু নিব, এবং ওয়াই অক্ষে ঘটন সংখ্যাগুলো স্থাপন করে যে বিন্দুগুলো পাওয়া যায় তাদের সরল রেখা দ্বারা যুক্ত করে। পয়েন্টটা হচ্ছে সরল রেখা দ্বারা যুক্ত করব। অলরেডি এই জিনিসগুলো একটু সরল রেখা দ্বারা যুক্ত করা হয়েছে। আমরা একটু করে নিই যে এইগুলোর সাথে একটু সরল রেখা, স্কেলিং, কোন ধরনের বাঁকটাক এখানে দেখানো যাবে না। আহ সরল রেখা দ্বারা যুক্ত করে যে বক্ররেখা পাওয়া যায় তাকেই উক্ত গণসংখ্যা বিন্যাসের গণসংখ্যা বহুভুজ বলে। বাহু সাধারণত বহুভুজের উভয় দিকে আরো দুইটি শ্রেণী কল্পনা করে
উহার প্রাপ্ত উহার প্রাপ্ত দ্বয়কে এক্স অক্ষের সাথে এই ফোঁটা ফোঁটা রেখা দ্বারা মাধ্যমে যুক্ত করা হয়। প্রাপ্ত বিন্দুগুলির যুক্ত হতে আহ মুক্ত হস্ত প্রাপ্ত বিন্দুগুলোকে মুক্ত হস্ত রেখার মাধ্যমে যোগ করলে গণসংখ্যার রেখা পাওয়া যায়। একই জিনিস আমরা এখানে গণসংখ্যা বহুভুজের কাজ এখানে শেষ, এক্স অক্ষের রেখার মাধ্যমে যুক্ত করা হয়। আমরা এইখানে একটা জিনিস মাথায় রাখি যে বহুভুজ, আমরা যেমন ত্রিভুজ জানি 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, চতুর্ভুজ 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এখন বহুভুজ হলে বহু বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। আমরা যদি এখান থেকে শুরু আর এখানে শেষ, আমরা যদি স্কেলিং করার পর এখানে শেষ করে দিই, এটা কিন্তু সীমাবদ্ধ ক্ষেত্র হয় না। এই কারণে আমরা ডট ডট দিয়ে বাকিটা এখানে যে একটা আরেকটা রেখা চিন্তা করে মধ্যবিন্দু হিসাব করা, যেমন 45 সেম গ্যাপে এনে 35 হইতো, 35 বরাবর ফটাফটা দিয়ে দিই, এখানে 95 এনে 1105 হইতো, আমরা ফটাফটা দিয়ে অনুমান করে এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে এটা একটা আটকানো রেখা হয়, সীমাবদ্ধ হয়, বহু বাহুর দ্বারা সীমাবদ্ধ। এই দুটো যদি আমরা গ্যাপ না এখানে ফিল আপ না করতাম, তাহলে কিন্তু সীমাবদ্ধ হইতো না। আচ্ছা, এইটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আর গণসংখ্যা রেখাটা হচ্ছে প্রাপ্ত বিন্দুগুলোকে মুক্ত হস্ত রেখার মাধ্যমে যোগ করলে গণসংখ্যা রেখা পাওয়া যায়। তবে একই গ্রাফ থাকবে, কিন্তু আমি যদি স্কেলিং দিয়ে করি, স্কেল দিয়ে করি, তাহলে এটা হবে গণসংখ্যা সরি আমরা যদি এটা স্কেল দিয়ে করি তাহলে হবে গণসংখ্যা বহুভুজ। আর সেম জিনিসটাকে যদি আমরা ফ্রি হ্যান্ডে মানে কি, মুক্ত হস্তে এই জায়গাটা একটা কার্ভ হয়ে গেল, আমি এটি স্কেল জায়গাটা একটা কার্ভ হয়ে গেল, কার্ভ হইতে গেলে আমরা একটু বাঁকা করে নিয়ে এটা কার্ভ হয়ে গেলে এটাও একটা কার্ভ হয়ে গেল, বাস শেষ। এটাকে বলা হয় গণসংখ্যা রেখা, যেটা রেখাটা কোনো একটা স্কেলিং হবে না। দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে কালীন সারি রেখা, লেখাগুলো একটু একটু ইয়া হয়ে গেছে, পেইক হয়ে গেছে। কালীন সারি রেখা অঙ্কন প্রণালী, তো কালীন সারি রেখা অঙ্কন প্রণালী, ওই রেখা যেহেতু ওইটা আমরা এদিকে যেমন এখানে সাল এবং চালের উৎপাদন দেওয়া আছে, ওই যে এক্স অক্ষে আমরা সময় এবং ওয়াই অক্ষে বিভিন্ন মানগুলা রাখবো, একই জিনিস। আমি একটু আগাচ্ছি দ্রুত, কারণ এখানে সালগুলো অনুযায়ী এখানে মানগুলা দেখানোর পরে আমি এটা স্কেল দিয়ে যোগ করে দিব, সেটাই হচ্ছে কালীন সারি রেখা। রেখা, এই যে কালীন সারি রেখার মাধ্যমে সহজে একটি রেখার মাধ্যমে উপস্থাপন করে কয়েকটি চলকের মাত্র কালীন সারি রেখা বাস্তব উহা কার্যকর চলকের মান এখানে তুলনা করা যায়। তাছাড়া সময়ের ভিত্তিতে এই ছক্কা বেজে এক্স অক্ষে ওয়াই অক্ষে বিভিন্ন মানগুলি বিন্দুগুলি পাওয়া যায়, তাদের সরল রেখা দ্বারা যুক্ত করে। এই পয়েন্টের জন্য বুঝতেছিলাম যে এগুলোকে আমরা সরল রেখা দ্বারা যুক্ত করব, কালীন সারি রেখা ফ্রি হ্যান্ডে হচ্ছে না। তাহলে সরল রেখা দ্বারা এই পয়েন্ট গুলো যুক্ত করে দিয়েছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে, কালীন সারি রেখার সাথে গণসংখ্যা বহুভুজের একটু ডিফারেন্স আছে, এখানে 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 একশকের সাথে মিলাইতে হচ্ছে না, এখানে একশকের সাথে মিলাইতে হচ্ছে না, যে যে বিন্দুগুলো আসে সেই বিন্দুগুলোকে আমরা শুধু অ্যাড করে দিব, এটি হচ্ছে কালীন সারি রেখা। আচ্ছা, তারপরে যেটা আসছে, তারপরে স্লাইডে যেটা আসে সেটা হচ্ছে অজীব রেখা কাকে বলে। অজীব রেখা দুই ধরনের হবে, অজীব অধিঅজীব। আমরা একটু আগে এই ছকটা দেখে নিই, পরে আমরা এই এক্সপ্লেনেশনে যাচ্ছি। যেমন এইখানেও একটা অজীব উপরের দিকে উঠতেছে, আরেকটা অজীব নিচের দিকে নামতেছে, এটা হচ্ছে অণুজীব। আর একটু যাই, এটা হচ্ছে অণুজীব আর এটা হচ্ছে অধিঅজীব। আমরা অণুজীবটা আগে দেখি, যে এখানে ক্লাস ইন্টারভ্যাল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। অণুজীবের জন্য একটা ঊর্ধ্বক্রম যোজিত গণসংখ্যাটা দুই রকম, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম, একটা হচ্ছে নিম্নক্রম। ঊর্ধ্বক্রম মানে আমরা উপর থেকে কাউন্ট করে যাব, 2, তারপরে 8 যোগ করলে 10, 10-এর সাথে 10 যোগ করলে 20, 20-এর সাথে 3 যোগ করলে 23, 23-এর সাথে 1 যোগ করলে 24। মানে আমরা স্টার্টিং থেকে আস্তে আস্তে যোগ করে করে নিচের দিকে নামবো। এটা যখন গ্রাফ করব, কোনো অজীবের গ্রাফটা করব, এখানে যেমন আছে 10 থেকে 15, এই আপার লিমিট দিয়ে আমরা দেখি যে 15, 20, 25, 30, 35, 15, 20, 25, 30, 35 কোনো অজীব। এটা কেন লিখতেছি, কারণ 15-র নিচে 2টা আছে, 20-এর নিচে 10টা আছে, 20-এর নিচে মানে এগুলা সহ কাউন্ট হবে, 25-এর নিচে বাকিগুলা সহ কাউন্ট হবে। তো আমার অ্যাকচুয়ালি এই ঊর্ধ্বক্রমের যেই মানে ভ্যালুটা, সেটা রিলেটেড উইথ আপার লিমিট। তাহলে আমরা এখানে 15-র নিচে, 20-এর নিচে, 25-এর নিচে, 30-এর নিচে, 35-এর নিচে সবগুলো হবে। তো সেই ক্ষেত্রে আমরা অণুজীবের শ্রেণীর উচ্চ সীমা রাখবো এক্স অক্ষে, এবং ঊর্ধ্বক্রম যোজিত গণসংখ্যা, ঊর্ধ্বক্রম যোজিত গণসংখ্যা দ্যাট ইজ আবার 15-র এগেনস্টে 2, 20-এর এগেনস্টে 10, এই যে 15-র এগেনস্টে 2, 20-এর এগেনস্টে 10, এইভাবে করার পরে এটা কোনো সময় নিম্নগামী হবে না, এটা সবসময় ঊর্ধ্বমুখী হবে, যেহেতু জিনিসটা যোগ হচ্ছে। এটা হচ্ছে অণুজীব। অধিঅজীব হচ্ছে আমি এই যোজিত গণসংখ্যাটা কাউন্ট করবো নিচের থেকে, যেমন এখানে 1,
তারপরে 1 আর 3 যোগ করলে 4, তারপরে 14, 22 এবং 24 এদিক থেকে। এবং এটা দিয়ে বুঝাচ্ছি যে এই এইটা কাউন্ট হচ্ছে, যেমন এই দিক থেকে যদি কাউন্ট করি, এই 24টা কি 10-এর উপরে 24টা ভ্যালু আছে, মানে সবগুলো ভ্যালু। এই 15-এর উপরে 22টা, এই দুইটা নাই। তারপর 20-এর উপরে 14টা আগের গুলা, 25-এর উপরে 4টা, 25-এর উপরে 4টা এবং 30-এর উপরে মাত্র একটা। তাহলে এটা কাউন্ট হচ্ছে লোয়ার লিমিট থেকে আর নিম্নক্রম। তো এখানেও আমরা এই যে অধীয় যে শ্রেণীর নিম্ন সীমা আমরা নিচ্ছি এবং গ্রাফ গুলো এখানে আছে। এখানে নিম্ন সীমা হচ্ছে 10, নিম্ন সীমা হচ্ছে 10, 10-এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 24, মানে 10-এর উপরে 24টা ভ্যালুই আছে। 15-এর উপরে কয়টা ভ্যালু আছে? 22টা ভ্যালু। এই যে এই দুইটা ভ্যালু নাই। এইভাবে আমরা এই কি বলে অধীয় জীবটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, এটা কোনো সময় উপরের দিকে উঠবে না। তো এখানেও আমরা এই গ্রাফটা এভাবে করলাম, দেখাইলাম। আমরা এখন এই ল্যাঙ্গুয়েজটা দেখি, ল্যাঙ্গুয়েজটা কিভাবে আছে। তা আমরা আহ এবং অজীব রেখা গণসংখ্যা নিবেশনের উৎপাদনকারী চিত্রগুলির মধ্যে অন্যতম। এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দেখাবো পরে। সাধারণত অবিচ্ছিন্ন নিবেশনের মাধ্যমে অজীব রেখা অঙ্কন করা হয়। দুই ধরনের হয়, অনু অজীব, অধি অজীব। অনু অজীব রেখা অঙ্কন করতে হলে প্রথমে গণসংখ্যার ঊর্ধ্বক্রম যোজিত গণসংখ্যা পরিণত করতে হবে। এবার ছক্কাগজে এক অক্ষের শ্রেণীর উচ্চ সীমা এবং y অক্ষে ঊর্ধ্বক্রম যোজিত গণসংখ্যা উপস্থাপন করে বিন্দুগুলি স্থাপন করা হবে। প্রাপ্ত বিন্দুগুলিকে মুক্তহস্ত রেখা দ্বারা যুক্ত করে মসৃণ ঊর্ধ্বমুখী রেখাটি পাওয়া যাবে। এখানে মুক্তহস্ত পয়েন্টটা মাথায় রাখবো, যে অজীবে আমরা স্কেল ব্যবহার করবো না, মুক্ত হস্ত রেখা আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো, জিনিস পাওয়া যায়। অজীব রেখা বলে। অজীব রেখা বলতে সাধারণত অজীব রেখাকে বোঝানো হয়। পয়েন্টটা মাথায় রাখবে যে অজীব, যে অজীব রেখা আস্তে আস্তে উপরের দিকে ওঠে সেটাকে বলতে সাধারণত ওইটা কি বলা হয়। প্রয়োজনে আমরা অধিঅজীব অঙ্কন করি। তাহলে অধিঅজীবের এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। রেখা অঙ্কন করতে হলে প্রথমে গণসংখ্যা নিম্ন ক্রমযোজিত গণসংখ্যা পরিণত করতে হবে। এবার ছক্কাগজে এক ছকের শ্রেণীর নিম্ন সীমা, এখানে শ্রেণীর নিম্ন সীমা নিচ্ছি, এখানে নিচ্ছি হলো শ্রেণীর উচ্চ সীমা, এখানে নিম্ন পয়েন্ট গুলো মাথায় রাখবো যে কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করি। নিম্ন সীমা এবং y অক্ষে নিম্ন ক্রম যোজিত গণসংখ্যাকে উপস্থাপন করে বিন্দুগুলো স্থাপন করতে হবে। প্রাপ্ত বিন্দুগুলিকে এখানে মুক্ত হস্ত রেখা দিয়ে যুক্ত করে যে রেখাটি পাওয়া যাবে সেটা হচ্ছে অধি অজীব। তাহলে আমরা অনুজীব অধিঅজীব দুটো বুঝলাম। আমরা আগে অঙ্কটা দেখবো, অঙ্কটা দেখার পরে গ্রাফটা চেক করার পরে তারপরে দেখবো, আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। পরবর্তী বৃত্তচিত্র। বৃত্তচিত্র অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম বলে। আমরা এইখানেও একটু চার্টটা, আমরা একটা অঙ্কটা দেখি যে অঙ্কটা কিভাবে করা হয়েছে। তো এই যেই কাজটা এখানে করা হয় সেটা হচ্ছে, আমরা একটা বৃত্তের ভিতরে পুরো ডাটাটাকে সেট করব এবং বৃত্তের যে ডিগ্রি থাকে সেই ডিগ্রিটা আমরা জানি যে একটা বৃত্তের ভিতরে 360 ডিগ্রি থাকে। তো 360 ডিগ্রিতে আমরা এই যেমন এখানে খাদ্য, বস্ত্র, বাড়ি ভাড়া, জ্বালানি এবং বিবিধ, সেই অনুপাতে একটা ফ্যামিলির খরচের পরিমাণ দেওয়া আছে 40 টাকা, যদি 10 টাকা, 9 টাকা, 7 টাকা, 6 টাকা, মোট হচ্ছে এটা 72। তাহলে এই 72-এর 40 অংশ হচ্ছে এখানে, 72-এর 10 অংশ এখানে, 72-এর 9 অংশ, 72-এর 7 অংশ, 72-এর 6 অংশ এখানে। এখন আমরা যখন এখানে এইটাকে যখন একটা আমরা এই বৃত্তের মাধ্যমে উপস্থাপন করবো, তখন কিন্তু বৃত্তের এই যে অ্যাঙ্গেলটা বা কোণ গুলা কিন্তু 72 না, এটা 360 ডিগ্রি। তাহলে 72-এর জন্য যদি 40 হয়, 360-এর জন্য সেটা কত সেটা বাইর করে নিব। প্রথম কাজ হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করি যে থিটা বলে সামেশন অফ এফ আই, টোটালটা এখানে উপরে হচ্ছে এই গ্রুপেরটা এবং ইনটু হবে 360। তাহলে 360-এর জন্য কত হবে সেটা আমরা বের করে নিব। এবং আমরা এই 40-কে 72 দিয়ে ভাগ করার পরে যদি আমরা 360 দিয়ে গুণ দিই, এটা 200 হয়। আমরা প্রয়োজনে এটা চেক করে নিব, যদি আমরা এখানে করে ফেলছি, ডাইরেক্ট দেখানো হয় নাই, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখাবো। এফ আই, এই যদি প্রথমটা ধরি 40 হচ্ছে এফ আই, সামেশন অফ এফ আই হচ্ছে 72, আর 360 তো 360। আর এদিকে এফআই 2 নম্বরে এফআই হচ্ছে 10, 72 তো 72, 360 এর 50 হয়। এটা ক্যালকুলেশন করে আমরা দেখাবো 6 হইলে যা হয়। এবং এটা যখন আলাদা আলাদা আমরা ডিগ্রিতে ভাগ করবো, এই টোটাল করলে 360 ম্যান্ডেটরি হইতেই হবে, আদারওয়াইজ বলবে আমার ক্যালকুলেশনে ভুল আছে। মানে প্রত্যেকটা গ্রুপের ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 360, প্রত্যেকটা গ্রুপের ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 360। এইটা হচ্ছে কোণের অ্যাঙ্গেলে চলে আসবে। এখন এটা কিভাবে ড্র করবো একটু আমরা একটু যাই। 200 আমরা চাঁদা ব্যবহার করে জানতে হবে, আমাদের এই যে জ্যামিতি বক্সে যে চাঁদা আছে সেটা ব্যবহার করে জানতে হবে, সেটা আমি একটু বলে দিচ্ছি। আমরা কিভাবে বৃত্তচিত্র অঙ্কন করবো। বৃত্তচিত্রের মাধ্যমে সাধারণত অর্থনৈতিক তথ্যসমূহকে উপস্থাপন করা হয়। কোনো তথ্যমালার বিভিন্ন বিষয়ের এই সংখ্যাত্মক মানের আনুপাতিক হার, এটা আনুপাতিক হার হবে, যে 360-এর আনুপাতিক হারকে একটি বৃত্তের কতটুকু স্থান জুড়ে থাকে তা বৃত্তচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে বৃত্তের কোণের পরিমাণ জানা থাকতে হবে। তো সেটি আমরা এখানে
একটু দেখাচ্ছি, আর একটু বড় করে নিই লেখাগুলাকে কিভাবে পড়ি একটু দেখানোর জন্য। আম, যেমন এখানে এটা বলছিলাম যে কোনো বিষয়ের মান মোট মান ইন্টু 360, ওই যে যেটা লিখছিলাম যে এফআই বাই সামেশন এফ আই 360 ডিগ্রি। এখন আমরা কিভাবে এই চিত্রটা করি দিই। প্রথমে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। একটা বৃত্ত অঙ্কন করবে যাতে আমার পুরো কাগজটার ভিতরে সাপোর্ট হয়। অথবা বৃত্তের কেন্দ্রে চাঁদার সাহায্যে প্রতিটি উপাদানের জন্য প্রাপ্ত কোণের সমান করে বৃত্তাংশ অঙ্কন করা হয়। এভাবে প্রতিটি উপাদানের জন্য একটি একটি করে বৃত্তাংশ পাওয়া যায়। চিত্রকে আকর্ষণীয় অথবা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে বিভিন্ন উপাদানের অংশে বিভিন্ন রং বা নকশা ব্যবহার করা যেতে পারে, যাতে বিভিন্ন উপাদানের তুলনা করা সহজ হয়। যদিও আমরা এখানে কোনো রং বা নকশা কোনো কিছু দেখাই নাই, তবে এখানে বৃত্তটার একটা চাঁদা যেহেতু এখানে অঙ্কন অলরেডি করা আছে, আমি একটু দেখাচ্ছি আমরা কিভাবে এই জিনিসটা করব। মানে চাঁদাটাকে একটু হাতে নিতে হবে। চাঁদাটাকে হাতে নেওয়ার পরে এই যে সরি এই যে এই 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 আমরা আমাদের পেপার সাইজ অনুযায়ী আমি একটা বৃত্ত আঁকে নিলাম। এটা পেন্সিল ক্যাম্পাস পেন্সিল কম্পাস দিয়েও আঁকা যায় অথবা হাতে হাতে আঁকা দেওয়া যায় বোঝানোর জন্য। তো প্রথম যে আছে হচ্ছে খাদ্য হচ্ছে 200। তা আমার প্রথম কাজ হচ্ছে, যেমন এই যে এইটাকে যদি মার্জিন ধরি, আমি এটাকে যদি মার্জিন ধরি তাহলে, অথবা এটাকে যদি মার্জিন ধরি, যে এই রেখাটাকে মার্জিন দিলে আমি চাঁদাটা ঠিক এই যে আমি যেটা দেখাচ্ছি সেটা রাখবো। চাঁদাটা আমরা দেখলে দেখবো যে চাঁদার এই শেষের দিকের মাঝখানে একটা ছিদ্র আছে ছোট্ট করে। এই ছিদ্র বরাবর এই পয়েন্টটা রাখবো এবং ছিদ্র বরাবর একটা দাগ আছে, এই দাগটা এই দাগ বরাবর মিলাই ফেলবো। চাঁদার অর্ধেক অংশ এদিকে, বাকি অর্ধেক অংশ এইদিকে চলে আসবে। মাঝখানের অংশ আমি এই ডান দিকের যে লাইনটা আছে, ডান দিকের যে এই যে এখানে আবার বলতেছি এখানে ছিদ্র আছে, শেষের মাঝখানের শেষের একটু উপরে দেখবো, মাঝখানে দেখবো একটা ছিদ্র আছে, ছিদ্র বরাবর এই পয়েন্টটা রাখবো। তাহলে ডান দিকে থাকবে এই জিনিসটা, বাম দিকে এই বরাবর চাঁদাটা পড়বে, এই বরাবর চাঁদাটা পড়বে। তো চাঁদাটা পড়লে এখানে ওই আমার লাইন বরাবর একবারে চাঁদার শেষ অংশ না, আমি ছিদ্র বরাবর যে লাইনটা আছে সেটা বরাবর এখানে আমি ম্যাচ করাবো। তারপরে এইটা বরাবর যা যেভাবে আসে এভাবে থাকুক চাঁদাটা। এখন আমার এখানে এই চাঁদার বিষয় হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমার তো 90 ডিগ্রির পরে তো আমার এখানে সরি, এটা হচ্ছে একটা চাঁদার এতটুকু হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির পরে কিন্তু আমাকে এখানে আরো 200 ডিগ্রি যাইতে হলে আরো 20 ডিগ্রি মানে এখানে মানে বাড়াইতে হবে। তাহলে এখানে 180 ডিগ্রি যতটুক আছে, এই 80 ডিগ্রির পরে আমার এই চাঁদাটাকে আবার এই দাগ বরাবর সেট করে আমি এখান থেকে এতটুকু 20 ডিগ্রি আনবো, আদারওয়াইজ আমাকে 200 ডিগ্রি হচ্ছে না। তো চাঁদাটাকে এইখানে সেট করার পরে এখানে ডাইরেক্ট মনে করেন এই জায়গাটায় 180 ডিগ্রি পয়েন্ট আউট হইলো। তারপর ওই চাঁদাটাকে আবার ঘুরাইয়া এই 0 থেকে কাউন্ট করে আমরা এখানে এই 20 ডিগ্রি পর্যন্ত এটা নিব, তখন আমার এখানে 200 ডিগ্রি হবে। যেহেতু একটা চাঁদা একটা গোল না, অর্ধেক চাঁদ মানে চাঁদের মতো অর্ধেক, তো অর্ধেকে আমাকে অর্ধেক 180 পর্যন্ত কাউন্ট করতে ইজি হবে। কিন্তু 180-র উপরে যখন যাবে তখন কিন্তু ওই পয়েন্ট থেকে চাঁদাটা আরেকটু কাউন্ট করতে হবে, যে আরো 20 ডিগ্রি, যেহেতু 200 আছে 120 ডিগ্রি কাউন্ট, এই পয়েন্টটা পাওয়ার পর আমি এটা মনে করি এটা হলো খাদ্য হিসাবে গেল। আমি নেক্সট যে বস্ত্রতে যাচ্ছে 50, তো করে কাউন্ট করবো কোথেকে, তখন এই যে ফিনিশিং যেখানে আসছে এই বরাবরকে আমি চাঁদাটা সেট করব এবং চাঁদার বাকি পার্টটুক থাকবে এদিকে থাকুক। এখানে আমি বিন্দু বরাবর এখানে রেখে রেখা বরাবর সেট করলাম, এখান থেকে 0 থেকে কাউন্ট করা আমি 50 যেখানে আছে সেখানে আমি এই পয়েন্টটা রেখে এটা যোগ করে দেবো। তারপরটা যখন 45 কাউন্ট করব আমি চাঁদাটা বসাবো এই বরাবর, তারপরে 45। তারপরে যখন 35 কাউন্ট করবো চাঁদাটাকে বরাবর এই বরাবর, তারপরে 35। তারপরে যখন কাউন্ট করবো চাঁদাটাকে এই বরাবর বসে 30, এটা অটোমেটিক হয়ে যাবে। আমার আগের ক্যালকুলেশন যদি ঠিক থাকে এটা 360, এটা সেট হবে। এই হচ্ছে সিস্টেম মূলত এখানে। চাঁদা সেটিং এর সিস্টেমটা হচ্ছে আমরা মাঝখানে একটা ছিদ্র পাবো, ছিদ্র বরাবর এই বিন্দুটা রাখবো এবং ওই রেখার সাথে এই রেখাটা মিলাবো, বাকিগুলো আমরা ওইখান থেকে কাউন্ট করবো। এখানে যেহেতু আবার বলি, যেহেতু 200 180 পর্যন্ত যাওয়ার পর একটা পয়েন্ট আউট করার পর তারপরে আমি আরো 20 ডিগ্রি নিব, আদারওয়াইজ আমার এই 200 হচ্ছে না। 200 হচ্ছে না। আর এটা আরেকভাবেও আঁকা যায়, যদি খুব ইজিলি করতে গেলে আমি যেটা ছোট মান দেখে, যেমন এটার স্টার্টিং ধরে আমি এখান থেকে 30 নিলাম বিবিধ, তারপরে এটা কি স্টার্টিং ধরে আমি 35 নিলাম জ্বালানি, এটা কি স্টার্টিং ধরে আমি 45 নিলাম বাড়ি ভাড়া, এটা কি স্টার্টিং ধরে আমি বস্ত্র নিলাম, এগুলা মানে মানে ওই ছাদার ভিতর থেকেই বের করা যাবে। তারপরে বাকিটা এটা চেক করতে পারি যে এই জিনিসটা 200 হবে। এই বাকি এই মেজারমেন্ট গুলো ঠিক থাকে এটা হবে। তবে ইজি হচ্ছে আমরা ছোট মানগুলো আগে আগে নিয়ে নিবো, যেটা চাঁদার রেঞ্জের ভিতরে পড়ে। বাকিটা এটা শুরু থেকে এটা করতে গেলে একটু কষ্ট হবে। যাই হোক, যার যেটা ভাল লাগে আমরা সেভাবে এটা নিবো। আমি দুটো অপশনে বলে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে অনেকগুলা পার্থক্য আছে, খুব মজার মজার আয়তলেখ এবং দণ্ডচিত্রের পার্থক্য। যেহেতু আয়তলেখ এবং দণ্ডচিত্রের বিষয়টা আমরা জানি, আমাদের এই অঙ্কন প্রণালী জানি, তো পার্থক্যটা আমাকে খুব একটা ডিস্টার্ব দিবে না।
তারপরে আমি একটু একটু করে আলোচনা করে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট পার্থক্য খুব আসে এই জিনিসটা যে আয়তলেখ ও দণ্ডচিত্রের মধ্যে পার্থক্য। তো আয়তলেখ হচ্ছে পরিমাণের ভিত্তিতে শ্রেণীবদ্ধ তথ্য অর্থাৎ গণসংখ্যা সারণীকে আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করা হয়। আর এটা হচ্ছে দণ্ডচিত্রের মাধ্যমে এটাকে উপস্থাপন করা হয়। আয়তলেখ একটি দ্বিমাত্রিক লেখ, আর এটা হচ্ছে একমাত্রিক লেখ। এখানে দণ্ডচিত্রে শুধু দণ্ডটাই গুরুত্ব দেওয়া হয়। আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের উচ্চতা সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা সমানুপাতিক হয়। দণ্ডচিত্রে একটি আয়তক্ষেত্রের উচ্চতা বা দণ্ডগুলির উচ্চতা শুধু সংশ্লিষ্ট বিবেচনা করা। আয়তলেখ প্রতিটি আয়তক্ষেত্রের প্রস্থগুলি শ্রেণী ব্যবধানের সমানুপাতিক। এইখানে প্রস্থগুলি কাল্পনিক, এই হচ্ছে মূল বিষয়। তারপরে আস্তে আস্তে হচ্ছে আয়তক্ষেত্রে ব্যবহৃত আয়তক্ষেত্রগুলির কোনো জায়গা ফাঁকা থাকে না। এখানে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হয়, এটা ইচ্ছামূলক, সেটা আগেই বলা হয়েছে। আয়তলেখ এক ধরনের লেখ, তাই ইহা অঙ্কনের সময় ছক কাগজ প্রয়োজন হয়। চিত্র ছক কাগজ না হলে এটাতে সমস্যা নাই। আয়তক্ষেত্রগুলি সবসময় লাম্বিক হয়, আর দণ্ডচিত্রের ক্ষেত্রে লাম্বিক এবং অনুভূমিক দুইটাই হইতে পারে। আয়তক্ষেত্র দ্বারা একই সাথে একাধিক গণসংখ্যা সারণীর তুলনা করা যায়। দণ্ডচিত্র দ্বারা একই সাথে সমজাতীয় একাধিক চলকের তুলনা করা যায়। সমজাতীয়, এখানে একাধিক, সমজাতীয় বিষয়টা গুরুত্বপূর্ণ না, এখানে সমজাতীয় হইতেই হবে এটা। আচ্ছা, আমরা তারপরে যাচ্ছি আরেকটা পার্থক্য, সেটা হচ্ছে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ। আয়তলেখের পয়েন্ট গুলো তো আমরা জানি। গণসংখ্যা বহুভুজ হচ্ছে এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উভয় ক্ষেত্রে হইতে পারে। এটা গণসংখ্যা বহুভুজ অঙ্কনে এক ছকে মধ্যবিন্দু y অক্ষে স্থাপন করতে হয়। একই ছক কাগজে একাধিক গণসংখ্যা নিবেশনকে গণসংখ্যা বহুভুজের মাধ্যমে উপস্থাপন করে তুলনা করা যায়। কেবলমাত্র সমান শ্রেণী ব্যবধান বিশিষ্ট গণসংখ্যা নিবেশনকে গণসংখ্যা বহুভুজের মাধ্যমে উপস্থাপন করা হয়। অধিক শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশনকে উপস্থাপনের গণসংখ্যা বহুভুজে প্রাধান্য দেওয়া হয়। গণসংখ্যা বহুভুজ হতে আয়তলেখ অঙ্কন করা যায় না। শ্রেণী ব্যবধান সমান হলে আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়। অন্তর্ভুক্ত যে কোনো পদ্ধতিতে গণসংখ্যার সারণী দেওয়া থাকলে সহজেই গণসংখ্যা বহুভুজ নির্ণয় করা যায়, প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয় না। আর অন্তর্ভুক্ত পদ্ধতি গণসংখ্যা সারণী দেওয়া থাকলে আয়তলেখ অঙ্কন করার সময় প্রকৃত শ্রেণীসীমা করতে আছে। এই জিনিসগুলো আমরা যে পার্থক্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে, উল্লেখগুলো আমরা যে ক্যালকুলেশন আর এগুলার যে অঙ্কন প্রণালী, ওইখানে একটু ভালো করে দেখলে আমরা পার্থক্যগুলো ইজিলি বুঝতে পারবো। আমি এই জিনিসগুলো একটা সাইড দেখলে আরেকটা সাইড হয়ে যায়, সেই জন্য আমি খুব একটা গুরুত্ব দিলাম না। আয়তলেখ সাধারণত অবিচ্ছিন্ন আয়তলেখ অঙ্কনে এক্স অক্ষে শ্রেণীসীমা, ওয়াই অক্ষে গণসংখ্যা, এখানে এক্স অক্ষে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসানো হয়। এই যে ছোট ছোট পার্থক্যগুলা আমরা ছক কাগজের প্রয়োজন হয়, ছক কাগজ ছাড়া ওই জিনিসটা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তারপরে আমার আরেকটা মেজর পার্থক্য আছে মাত্র এটার ভিতরে, ওইটা একটু শেষ করে লেখ এবং চিত্র। লেখ এবং চিত্র, এইটার পার্থক্য হচ্ছে লেখ বলতে আমরা গ্রাফ বুঝি, চিত্র তো চিত্রই, ছবি। তো সংগৃহীত তথ্যকে সুনির্দিষ্ট স্কেলে ছক কাগজের জ্যামিতিক উপায়ে উপস্থাপন করাকে লেখ বলে। আর সংগৃহীত তথ্যকে সুনির্দিষ্ট স্কেলের সাহায্যে জ্যামিতিক উপায়ে ছবিতে উপস্থাপন, এটা ছবি হবে। লেখ অঙ্কন করতে ছক কাগজ বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। আর চিত্র অঙ্কনের ছক কাগজ বাধ্যতামূলক নয়, সাদা কাগজ হলেই চলবে। 3 নম্বর হচ্ছে লেখগুলি সরল এবং বক্ররেখার মাধ্যমে অঙ্কন করা হয়, আর চিত্রগুলি নানা প্রকার নকশা বা রং এর মাধ্যমে অঙ্কন করা হয়। গণসংখ্যা নিবেশন এবং কালীন সারির তথ্যকে উপস্থাপন করতে লেখ ব্যবহার করা হয়, আর এসব তথ্য ছাড়া অন্য কোনো রকম তথ্যকে উপস্থাপন করতে চিত্র ব্যবহার করা হয়। লেখ এর উপর পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা যায়, চিত্রের উপর পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা যায় না। অলরেডি আমরা কতগুলা গ্রাফ দেখছি যে যেমন আয়তলেখের উপরে ওদের মধ্যবিন্দু নিয়ে আমরা গণসংখ্যা বহুভুজ গণসংখ্যার রেখা আঁকা হয়েছে, ওই পয়েন্ট গুলো একটু মাথায় রাখবো। আর লেখ অঙ্কনে জ্যামিতিক জ্ঞানের প্রয়োজন হয়, অবশ্যই এটা লেখ অঙ্কন করতে গেলে জ্যামিতিক ক্যালকুলেশন জানা থাকবে। চিত্র অঙ্কনে জ্যামিতিক জ্ঞানের খুব একটা প্রয়োজন নাই, না হইলেও চলবে। 7টা, লেখ অঙ্কনে জ্যামিতির কার্তেসীয় স্থানাঙ্কের প্রয়োগ খুব বেশি হয়। আমরা জ্যামিতির দুই ধরনের স্থানাঙ্ক জানি, কার্তেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। এখানে কার্তেসীয় স্থানাঙ্কটা ব্যবহার করা হয়, আর চিত্র অঙ্কনে জ্যামিতিক প্রয়োগ থাকলেও কার্তেসীয় স্থানাঙ্কের প্রয়োগ নাই বললেই চলে। এখানে লেখ অঙ্কনে লেখ প্রকাশে তুলনামূলকভাবে কম আকর্ষণীয়, লেখাটা আকর্ষণীয় করা যাওয়ার সুযোগ খুব কম। আর চিত্র সাধারণত আকর্ষণীয় হয় এবং তাই বিজ্ঞাপন এবং প্রচারণার জন্য ব্যবহৃত হয়। লেখা হতে তথ্যের বৈশিষ্ট্য, প্রকৃতি, গতি দ্বারা সম্পর্কে ধারণা করা যায়। চিত্রগুলি তথ্যের অন্তর্নিহিত বিষয়গুলি ছাড়া অন্য কোনো অর্থই প্রকাশ করতে পারে না। লেখার সাহায্যে দুইটি চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক প্রকাশ করা হয়, চিত্রের সাহায্যে দুইটি চলকের কোনো গাণিতিক সম্পর্ক প্রকাশ করা হয় না।
তো যাই হোক, এই হচ্ছে মূলত আমি যেটা বলবো যে পার্থক্যগুলা আহামরি কিছু না, কিন্তু পার্থক্যগুলা আমার বুঝতে গেলে আমার যে আগের যে এই যে পার্থক্যগুলা বুঝতে গেলে আমি একটু ইয়া করে দিই যে আগে যেই সব ক্যালকুলেশন গুলা আছে, মানে যেসব তত্ত্বগুলো আছে, যেমন এই যে এই এইটা হচ্ছে আমার পাই চার্ট সম্পর্কে অঙ্কন বোর্ডে জানলে আমার এটা যেমন অজীব। তারপরে এইটা হচ্ছে কালীন সারি রেখা, এইটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখা অঙ্কন প্রণালী। তো এই বিষয়গুলো যদি এটা যেমন আয়তলেখ অঙ্কন প্রণালী, এই অঙ্কন দণ্ডচিত্র, সরি এটা দণ্ডচিত্র অঙ্কন প্রণালী, তারপরেটা আছে হলো আয়তলেখ অঙ্কন প্রণালী। তো অঙ্কন প্রণালীটা খুব সুন্দর করে যদি বুঝতে পারা যায় তাহলে পার্থক্য ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে আজকের মতো এই লেকচারটা এখানে শেষ করে দিচ্ছি, আমরা পরবর্তীতে অন্য লেকচার নিয়ে আসবো। এটা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।